किसानों के आंदोलन की आड़ में भारत को तोड़ने वाले लोग, टुकड़े टुकड़े लोग वाटर प्रूफ पैंट खरीद के लाए, कंबल लेके आए, गड्ढे लेके आए। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য কনসেপ্টোপিডিয়া। আজ আমরা রিসেন্ট পাস হওয়া ফার্ম অ্যাক্ট ও ফার্মার প্রোটেস্ট নিয়ে নিরপেক্ষভাবে বিস্তারিত আলোচনা করব। ফার্ম অ্যাক্ট বা কৃষক আন্দোলন জানার আগে আমাদের প্রথমে জানা উচিত কৃষককে। গ্রিন রেভলিউশনের জনক এম.এস. স্বামীনাথনের সুপারিশ 2007-এর ন্যাশনাল পলিসি ফর ফার্মারে কৃষক সম্বন্ধে এক সম্পূর্ণ ও স্বচ্ছ সংজ্ঞা দেওয়া আছে। কৃষক হলো সেই সব মহিলা বা পুরুষ যাদের জীবনযাপন বা আর্থিক গতিবিধি চাষবাস ও কৃষি উৎপাদনের উপর নির্ভর করে, যেমন জমির মালিক, চাষি, ভাগচাষি, চাষের শ্রমিক, পোলট্রি বা পশুপালন যারা করে, মৎস্যজীবী, পশু সংগ্রাহক, মালি, নন কর্পোরেট প্ল্যান্টিং লেবার, তাছাড়া যারা সিল্ক বা তসর শিল্পে, ভার্মিকালচার বা এগ্রো ফরেস্টের সঙ্গে যুক্ত, ও সেই সব ট্রাইবাল পরিবার বা লোক যারা শিফট কাল্টিভেশন করে বা নন টিম্বার ফরেস্ট প্রডিউসকে ব্যবহার ও বিক্রি করে, তারা সবাই কৃষক। আমাদের চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনকে অবশ্যই ক্লিক করবেন। চলুন এক এক করে দেখে নেওয়া যাক ভারতের কৃষক, কৃষি ও কৃষক বাজারের পরিস্থিতি। কৃষকদের বর্তমান পরিস্থিতি। আজকের দিনের এক কৃষক পরিবারের সারা ভারতবর্ষে গড় আয় ৭৭,১২৪ টাকা। তার মধ্যে পাঞ্জাবের কৃষক পরিবারের গড় আয় সবচাইতে বেশি ২,১৬,৭০৮ টাকা প্রতি বছর, আর সবচাইতে কম বিহারের ৪২,৬৮৪ টাকা প্রতি বছর। পশ্চিমবঙ্গের কৃষকের আয় ৪৭,৭৬০ টাকা, যা সেকেন্ড লোয়েস্ট সারা ভারতবর্ষের মধ্যে। আমরা যদি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্টের পাতা উল্টায় তবে স্পষ্ট দেখা যায় যে ১৯৯৫ থেকে এখন পর্যন্ত ২,৯৬,৪৩৮ জন কৃষক আত্মহত্যা করেছে। আর ২০১৫ শান্তাকুমার কমিটির রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র শতকরা ৬ জন কৃষকই এমএসপিতে প্রকিউরমেন্টের লাভ পায়, ও দেশের সমস্ত ফার্মারের ৮৬% হলো খুবই ছোট বা ছোট কৃষক। ভারতের এগ্রিকালচার সেক্টর। ভারতের সমস্ত জিডিপির ১৬% কৃষির ওপর নির্ভর করে ও সমস্ত ওয়ার্কফোর্সের ৫০% বা অর্ধেক কৃষিকাজে জড়িত। দেশের ৬৪% মানুষ কৃষির ওপর নির্ভরশীল। দুধ উৎপাদনে ভারতের স্থান ১ নম্বর সারা বিশ্বে, ও লোকপিছু দুধ কনজামশন ৩৭৫ গ্রাম প্রতিদিন, যা বিশ্বের গড় থেকে ৭৫ গ্রাম বেশি। মৎস্যপালনে ভারত চীনের পরেই, যা সমস্ত বিশ্বের শতকরা ১০ ভাগ। মাছ এক্সপোর্ট বা রপ্তানি ভারতের জিডিপিকে ০.৯১% বৃদ্ধি করে ও তা সমস্ত কৃষি রপ্তানির ২০%। পশুপালনও ভারতের স্থান ১ নম্বর, যা এগ্রিকালচার জিডিপির ২৫%। ভারতে প্রায় ৭,০০০ প্রজাতির ফুলের গাছ জন্মায়, যার মধ্যে মেডিসিনাল ভ্যালু আছে। কৃষক বাজার বা এপিএমসির পরিস্থিতি। সারা ভারতবর্ষে প্রায় ২২,০০০ কৃষক বাজার বা এপিএমসি আছে। একটি কৃষক বাজার প্রায় ৪৫০ স্কোয়ার কিলোমিটার এরিয়াকে কভার করে। খারাপ কাঠামো, যেমন গোডাউন, কোল্ড স্টোরেজ না থাকার জন্য প্রায় ৯২,০০০ কোটি টাকার উৎপাদিত ফসল নষ্ট হয় প্রতি বছর। ২৫ থেকে ৩০% ফল ও সবজি আর ৮ থেকে ১০% ফুড গ্রেন মানে গম, ধান ইত্যাদি প্রতি বছর নষ্ট হয় ট্রান্সপোর্ট, স্টোরেজ আর এপিএমসির কাঠামোর অভাবে। এই ফার্ম অ্যাক্ট সম্বন্ধে নানা মানুষের নানান ধরনের কনফিউশন আছে। কেউ বলছে এটা কৃষক বিরোধী, আবার কেউ মনে করছে এটা মিডিল ম্যানদের সরানোর জন্য সরকারের প্রয়াস। কারো কারো মনে হচ্ছে প্রোটেস্ট শুধুমাত্র পাঞ্জাব ও হরিয়ানাতেই কেন, আর কিছু সংখ্যক মানুষ মনে করছে এটি ১৯৯১ সালের এলপিজি রিফর্মের এক্সটেনশন, এগ্রিকালচার লিবারাইজেশন। বিভিন্ন পলিটিক্যাল পার্টির বিভিন্ন দিক আছে এই অ্যাক্ট ও প্রোটেস্ট নিয়ে। যেমন কংগ্রেস যখন সরকারে ছিল তখন এই অ্যাক্টের অনেক প্রভিশন তারা পাস করাতে চেয়েছিল, কিন্তু আজ ঘোর বিরোধ করছে এই অ্যাক্টের। বিজেপি এই অ্যাক্ট পাস করালো যখন শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, তখন এই অ্যাক্টের অনেক প্রভিশনকে কৃষক বিরোধী বলেছিলেন। তাছাড়া রাজ্য রাজনীতি তো এই বিল সম্বন্ধে বিভিন্ন মত পোষণ করছে। তাই পাস হওয়া ফার্ম অ্যাক্টগুলোকে প্রথমে মোটামুটি জেনে নেওয়া যাক। দ্য ফার্মার্স প্রডিউস অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন অ্যাক্ট 2020। এই অ্যাক্ট কৃষকদের অনুমতি দেয় যে তারা তাদের উৎপাদন এপিএমসির বাইরেও বিক্রি করতে পারবে। দ্য ফার্মার এম্পাওয়ার অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিস অ্যাক্ট 2020। এটি কন্ট্রাক্ট ফার্মিংকে লিগ্যাল করার জন্য আনা হয়েছে।
এসেনশিয়াল কমোডিটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020, এটি 1955 সালের এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টকে সংশোধিত করেছে। দ্য ফার্মার প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন অ্যাক্ট 2020, যদি এই অ্যাক্টটিকে ভেঙে ভেঙে পড়া যায় তো 3টি পার্ট পাওয়া যায়। এক, ফার্মার প্রডিউস মানে যা কৃষক তৈরি করে, এর মধ্যে সব কিছুই আসে, যেমন হর্টিকালচার, ফিশারিজ, ডেয়ারি প্রোডাক্ট সব কিছুই। 2, ট্রেড অ্যান্ড কমার্স মানে এখানে কৃষকের তৈরি সব কিছু কেনা ও বিক্রি করা, যেমন উৎপাদিত ধান, গম, সবজি বাজারে বিক্রি করা, আবার তা গোডাউনে বিক্রি এবং অবশেষে শেষ পর্যন্ত গ্রাহকের কাছ পর্যন্ত পৌঁছে যাওয়া, এই সব কিছু ট্রেডের মধ্যেই পড়ে। আর কমার্স হলো সম্পূর্ণ অ্যাক্টিভিটি যা কৃষকের উৎপাদন বিক্রি করতে কাজে লাগে, যেমন ট্রান্সপোর্ট, এপিএমসির ভিতরে বিভিন্ন ট্যাক্স, খাবারের দোকান, গাড়িতে লোডিং করার জন্য লেবার, এ সবকেই একসাথে কমার্স এর মধ্যে আনা হয়। আর 3, প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন মানে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি যাতে সুষ্ঠু আরামদায়কভাবে হয় তার ব্যবস্থা করা। চলুন দেখে নেওয়া যাক ট্রেড এরিয়া আউটসাইড এপিএমসি মানে কি। আউটসাইড ট্রেড এরিয়া মানে কৃষক এবার সরাসরি জমি থেকে বা সরাসরি ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে, ওয়্যার হাউসে, কোল্ড স্টোরেজে এবং অবশ্যই এপিএমসিতে তার উৎপাদন বিক্রি করতে পারবে। এখানে এপিএমসি কথাটা বারবার বলা হচ্ছে, তাহলে প্রথমে জানা যাক এপিএমসি কী। এপিএমসি মানে হচ্ছে এগ্রিকালচার প্রডিউস মার্কেট কমিটি। কিন্তু কেন এপিএমসি? যখন ভারত স্বাধীন হয় তখন ভারতের কৃষকের অবস্থা খুব শোচনীয় ছিল। তারা বেশিরভাগই ছিল ভাগ চাষি, তাই চাষের জন্য মহাজনের কাছ থেকে চড়া সুদের হারে ধার নিতে হতো। আর যখন ফসল হতো তার বেশিরভাগটাই মহাজনদের ধার শোধ করতে চলে যেত। ও ফসলের দামও খুব একটা হতো না, কেননা বেশিরভাগ ফসল হয়তো মহাজনরাই রেখে নিত বা খুব কম দামে কিনে নিত। তাই শেষমেশ কৃষকদের অবস্থা শোচনীয় থেকে খুব শোচনীয় হয়ে পড়ে। যে কৃষি রাজ্যসূচির অংশ, তাই এই সমস্যা থেকে কৃষকদের বাঁচাতে বিভিন্ন রাজ্য এপিএমসি বা এগ্রিকালচার প্রডিউস মার্কেট কমিটি তৈরি করে। আর বলা হয় কৃষক তার ফসল শুধুমাত্র এপিএমসিতে বিক্রি করবে, ফলে মহাজনদের হাত থেকে কৃষকরা কিছুটা রেহাই পায়। আর সারা ভারত জুড়ে তৈরি হতে থাকে অনেক এপিএমসি। এপিএমসি কাজ কিভাবে করে? ধরে নেওয়া যাক একজন চাষি, হয়তো ভবানী মাহাতো, তার ফসলকে প্রথমে এপিএমসি বা কৃষক বাজারে নিয়ে গেল। সেখানে কমিশনিং এজেন্ট থাকে। কমিশনিং এজেন্ট সেই ফসলকে নিলাম ঘরে নিয়ে যায়। সেখানে এপিএমসিতে বা তার চাইতে বেশিতে ফসল নিলাম হয়। ধান ও গম সরকারের স্ট্যাটুটরি অর্গান ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এফসিআই এমএসপিতে কিনে নেয়, আর বাকি সব ফসল মোটামুটি এমএসপিতে বিক্রি হয়। এমএসপি হলো মিনিমাম সাপোর্ট প্রাইস, যা সরকার 22+1 বা 23টি ফসলের জন্য বছরে 2বার নোটিফিকেশন জারি করে। রবি ও খারিফ ফসলের জন্য বছরে 2বার কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইস বা সিএসিপি এমএসপি রিকমেন্ড করে, আর সেই রিকমেন্ড অনুযায়ী ক্যাবিনেট কমিটি অফ ইকোনমিক অ্যাফেয়ার এমএসপি অ্যানাউন্স করে। 22টি ফসলের মধ্যে 7টি হলো খাদ্যশস্য, 5টি ডাল, 7টি হলো তেলবীজ, 3টি হলো কমার্শিয়াল ক্রপ, প্লাস 23 নম্বরটি হলো আখ। আখের জন্য ফেয়ার অ্যান্ড রিমিউনারেটিভ প্রাইস বা এফআরপি দেওয়া হয়। এই 23টি ফসলের মধ্যে এমএসপিতে কেনার গ্যারেন্টি শুধুমাত্র ধান ও গমকেই দেওয়া হয়, আর তা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রকিওর করে থাকে। এপিএমসি বা কৃষক বাজারে কমিশনিং এজেন্টের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কেননা তারা রেজিস্টার্ড গভর্নমেন্টের এজেন্ট ও তারা মোটামুটি 2.5% চার্জ করে কৃষককে সহায়তা করার জন্য। সহায়তা মানে গাড়ি থেকে তার জিনিস আনলোডিং করা আর মোটামুটি গ্যারেন্টি দেওয়া কৃষককে যে তার সমস্ত ফসল বিক্রি হয়ে যাবে। এই এপিএমসির অনেক বেনিফিট আছে, যেমন সবার প্রথম কৃষক তার ফসলের ন্যায্য দাম পায়। 2, মহাজনকে আর তার ফসল কম দামে বিক্রি করতে হয় না। 3, নিলামি সব কাগজ কলমে হয়, কারচুপি করার জায়গাটা খুব কম থাকে। আর 4, এমএসপির নিচে এপিএমসিতে কোনো জিনিস বিক্রি করা হয় না। তাই বেশিরভাগ কৃষক চায় তার ফসল এপিএমসি বা কৃষক বাজারে বিক্রি হোক। কিন্তু এই এপিএমসির অনেক প্রবলেম ছিল বা আছে,
যেমন এক, শুধুমাত্র গভর্নমেন্টের মনোপলি ছিল কৃষকের ফসল কেনার ওপর। দুই, এক কার্টেল সিস্টেম হয়ে যেত। যেমন যদি কমিশনিং এজেন্ট আর ক্রেতা ভেতরে ভেতরে ঠিক করতো যে এর চাইতে বেশি দাম দেওয়া হবে না, তো কৃষকের কিছু করার ছিল না। উদাহরণ দিলে বলা যায়, যদি একজন কৃষক 10 টাকার হিসাবে 10 কেজি আলু বিক্রি করার জন্য নিয়ে গেছে আর তাকে বলা হলো 6 টাকা পার কেজির বেশি দেওয়া হবে না, তাহলে কৃষক বাধ্য হয়ে তা দিয়ে দিত। কেননা এক, যাতায়াত করার জন্য যা খরচা হয়েছে তা সম্পূর্ণ তার নষ্ট হয়ে গেল, আর দুই, আলু কিছুদিন পর খারাপ হয়ে যাবে, তাই সে বাধ্য হয়ে সেই আলু 6 টাকা কেজি বিক্রি করে চলে আসতো। তৃতীয় প্রবলেম ছিল দামের ক্যাসকেডিং ইফেক্ট, মানে কৃষক যা চাষবাসের জন্য খরচা করেছে তা ছাড়াও গাড়িতে লোড করা আনলোড করার খরচা বা লেবার কস্ট এইসব মিলে ফসলের দাম অনেক বেশি হয়ে যেত। এপিএমসিতে বিক্রি করার জন্য ট্যাক্সও অনেক লাগতো, যেমন 3% মার্কেট ফ্রি, 3% রুরাল ডেভেলপমেন্ট সেস প্লাস 2.5% কমিশনিং এজেন্টের চার্জ, মোটামুটি সব মিলিয়ে 8.5% ট্যাক্স দিতে হতো কৃষককে এপিএমসি বা কৃষক বাজারে বিক্রির জন্য। এপিএমসির ভিতর আরেকটা সবচাইতে বড় প্রবলেম হলো পলিটিক্স, মানে বেশিরভাগ কমিশনিং এজেন্ট হচ্ছিল লোকাল পলিটিক্যাল লিডার, যারা শুধুমাত্র নিজেদের ভোটারদের ফসল এপিএমসিতে বিক্রি করতে দিত। তাই বেশিরভাগ চাষিরাই কোনো এপিএমসি থেকে সুযোগ সুবিধা বা তার ফসল বিক্রি করতে পারত না। এই সব সমস্যা থেকে বাঁচার জন্য মডেল এপিএমসি অ্যাক্ট 2003 নিয়ে আসা হয়েছিল, যাতে বলা হয় যে ওপেন মার্কেটের কনসেপ্ট। যেহেতু কৃষি রাজ্যসূচিতে, তাই সব রাজ্য এটি লাগু করেনি। মহারাষ্ট্র, কর্ণাটক, বিহার ও দিল্লি কিছু কিছু এই অ্যাক্টের নিয়ম লাগু করে। যেমন মহারাষ্ট্র প্রাইভেট মার্কেটকে নিয়ন্ত্রিতভাবে খুলে দেয়, তৈরি হয় প্রাইভেট মার্কেট ও ডাইরেক্ট মার্কেট লাইসেন্স। ডাইরেক্ট মার্কেট লাইসেন্স মানে যেমন রিলায়েন্স সরাসরি কৃষকের কাছ থেকে তার ফসল কিনতে পারে। আর বিহারে এপিএমসি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এই অ্যাক্টের দ্বিতীয় ও তৃতীয় প্রভিশন হলো ইন্ট্রা-স্টেট ট্রেড ও ইন্টার-স্টেট ট্রেড, মানে এবার থেকে কৃষক শুধুমাত্র নিজের এলাকার এপিএমসিতে নয়, পুরো রাজ্যের বা সমস্ত ভারতে ট্রেড করতে পারবে। মানে দেশে যদি অ্যালোভেরার চাহিদা থাকে, তো সবার আগে পুরুলিয়ার কৃষক অ্যালোভেরা চাষ করবে, কেননা অ্যালোভেরার জন্য জল কম লাগে আর পুরুলিয়ার কৃষক জল সংকটে কাটায়। আর অ্যালোভেরাকে পুরুলিয়ার কৃষক বাজারে দাম দেখ নাই বা কেন, হরিদ্বারের কৃষক বাজার বা এপিএমসিতে ভালো দামে বিক্রি করে কৃষক বড়লোক হয়ে যাবে। আর এই একটা তৃতীয় প্রভিশন হচ্ছে অনলাইন ট্রেডিং। যদি একজন তার তৈরি হ্যান্ডিক্রাফট, বই বা পেন ফ্লিপকার্ট বা অ্যামাজনে বিক্রি করতে পারে, তাহলে কৃষকরা এমন কি দোষ করেছে যে তার ফসল অ্যামাজন বা ফ্লিপকার্টে বিক্রি করতে পারবে না? এই সব দেখে নতুন অ্যাক্ট অনলাইন ট্রেডিংয়ের অপশন চালু করে দিয়েছে কৃষকদের জন্য। চতুর্থ প্রভিশন হলো নো স্টেট ট্যাক্স। যখন ফার্ম অ্যাক্টগুলো পাস করা হয়, তখন গভর্নমেন্টের চিন্তা বা ভয় ছিল যে যেহেতু কৃষি বা কৃষি সম্বন্ধীয় ব্যবসা রাজ্য সূচির অধীন, তাই রাজ্য সরকার না প্রচুর স্টেট ট্যাক্স লাগিয়ে দেয় নতুন ট্রেড এরিয়াগুলোর ওপর। সেই জন্য অ্যাক্টে সরাসরি লিখে দেওয়া হয়েছে ট্রেড এরিয়াগুলো ট্যাক্স ফ্রি হবে। সবচাইতে শেষে হচ্ছে ডিসপিউট সেটেলমেন্ট মেকানিজম। যদি ট্রেড এরিয়াতে কোনো ডিসপিউট হয়, যেমন বিক্রির সময় ডিসপিউট বা অকশনে ঘোটালা, তাহলে সেই ডিসপিউট এসডিএম এর কাছে প্রথমে যাবে, আর তিনি এক কনসিলিয়েশন বোর্ড তৈরি করবে, যাতে একজন চেয়ারম্যান ও 2 থেকে 4 জন মেম্বার থাকবে। যদি কনসিলিয়েশন বোর্ড 30 দিনের মধ্যে ডিসপিউট সলভ করতে না পারে, তাহলে এসডিএম সরাসরি ডিসপিউটকে শুনবে অ্যাজ এ সাব ডিভিশনাল অথরিটি। তার শুনানিতে কেউ যদি সহমত না হয়ে থাকে, তাহলে 30 দিনের মধ্যে অ্যাপিল করা যাবে, কিন্তু ডিসপিউটকে কোনো সিভিল কোর্টে নিয়ে যাওয়া যাবে না। তার মানে জুডিশিয়াল অর্গান ডিসপিউট সেটেলমেন্ট মেকানিজমের বাইরে থাকবে। কোনো কিছুকে অন্ধভাবে সাপোর্ট বা বিরোধ করার আগে আমাদের তা সম্বন্ধে ডিটেল রিসার্চ করা উচিত। তাই প্রথমে দেখি এই অ্যাক্টের কী কী ভালো দিক আছে। যেমন 1, বিজনেস টু বিজনেস পসিবিলিটি, মানে কৃষক তার ফসল অ্যাপ দিয়ে সরাসরি বিক্রি করতে পারবে আর তার পেমেন্টও অনলাইন হয়ে যাবে। 2, ইন্টার স্টেট ট্রেড, উত্তরপ্রদেশের কৃষক ব্যাঙ্গালোরের চাহিদা মেটাবে, আর যদি মণিপুরে কোনো জিনিসের চাহিদা থাকে তা অন্ধ্রপ্রদেশের কৃষক পূরণ করবে। 3, কম্পিটিশন বেটার হবে, যেহেতু এপিএমসির মনোবলি শেষ, তাই বিভিন্ন বাজারের মধ্যে কম্পিটিশন হবে,
তার ফলে কৃষক ও ক্রেতা দুজনের পক্ষেই ভালো হবে। 4. ইনোভেশন হবে। যখন কম্পিটিশন বাড়বে তখন ধীরে ধীরে নতুন ইনোভেশন হবে কৃষিতে, কৃষির পদ্ধতিও পাল্টে যাবে, প্রফিট বাড়বে, কোয়ালিটি প্রোডাক্ট বাজারে দেখা যাবে। 5. এগ্রিকালচারকে প্রফেশন হিসেবে মানুষ দেখবে। আজকের দিনে নতুন জেনারেশন চাষবাস করতে চায় না, তার প্রধান কারণ হলো চাষবাসে 1 প্রচুর ঝামেলা, 2 প্রফিট সেই রকম নেই। কিন্তু যখন কৃষিতে কম্পিটিশন, ইনোভেশন ও রিসার্চ হবে আর তার ফলে প্রফিটও বাড়বে, তখন নতুন জেনারেশন কৃষিতে অ্যাট্রাক্ট হবে ও নতুন নতুন পদ্ধতিও চালু করবে তারা, যেমন অর্গানিক ফার্মিং, মাল্টিলেয়ার ফার্মিং, ওয়েস্ট টু এনার্জি। কেউ যদি জিজ্ঞাসা করে এই অ্যাক্টের খারাপ দিক কী, তো কিছু খারাপও দিক আছে, যেমন এপিএমসির অ্যাবলিশন। এটা ঠিক যে কিছুদিন পর এপিএমসি বন্ধ হয়ে যাবে, কারণ নতুন ট্রেডিং এরিয়াতে কোনো ট্যাক্স লাগবে না, কিন্তু এপিএমসিতে 10%-এর মতো ট্যাক্স লাগে ও তা পরবর্তীকালেও লাগতে থাকবে। তাই বেশিরভাগ কৃষক ধীরে ধীরে এপিএমসি থেকে নতুন ট্রেডিং এরিয়ার দিকে জিনিসপত্র বিক্রি করতে যাবে। আর যেহেতু ট্রেডিং কমে যাওয়ায় এপিএমসিতে ধীরে ধীরে এপিএমসি বন্ধ হয়ে যাবে, তার ফলে এপিএমসির যে গ্যারেন্টি কৃষকের ওপর ছিল তাও চলে যাবে। আর তাছাড়া এপিএমসিতে যারা কাজ করে, যেমন কমিশনিং এজেন্ট ও ট্রান্সপোর্টের ব্যবস্থা বা ইন্টিগ্রেশন যে সিস্টেম এপিএমসির ভিতর ছিল, তাও এক রাতের মধ্যেই শেষ হয়ে যাবে। 2. জুডিশিয়াল সাপোর্ট। এসডিএম হলো সরকারের লোক, তারা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট হয়ে কাজ করতে পারে না, কিন্তু কোর্ট ইন্ডিপেন্ডেন্ট, তাই কোর্টকে বাইরে রাখার মানে কেউ যদি জোর করে বা ঘুষ দিয়ে ডিসপিউটকে সেটেল করতে চায় তা করতে পারে। কিন্তু সরকারের এখানে যুক্তি, কোর্ট কাছারি হলে তা অনেক সময় লাগবে ও লেন্দি হয়ে যাবে, আর যেহেতু বেশিরভাগ কৃষকরাই গরিব, তারা কীভাবে কোর্ট ফি বা উকিল ভাড়া করবে, তাই জুডিশিয়াল সিস্টেমকে এই ডিসপিউট সেটেলমেন্ট মেকানিজমের বাইরে রাখা হয়েছে। 3. তা হলো রেজিস্ট্রেশন বা রেগুলেশনের খুব একটা জোর দেওয়া হয়নি এই অ্যাক্টে। যেমন যার শুধুমাত্র প্যান কার্ড আছে সেই ফসল কিনতে পারে, ফলে কেউ যদি ডিল করে রাতের মধ্যে পালিয়ে যায় তাহলে কৃষকদের আর কিছু করার থাকবে না। তাই এই রেগুলেশনটা খুবই দুর্বল এই নতুন অ্যাক্টে। 4. নতুন অলিগোপলি সৃষ্টি হয়ে যায়। এটাও একটা ভয় আছে যে নতুন একতন্ত্রণা শুরু হয়ে যায় এই নতুন অ্যাক্টের জন্য। যেমন কিছু বড় ক্রেতা একটা গ্রুপ তৈরি করে কৃষকদের কাছ থেকে খুব অল্প দামে জিনিস কিনে তা বাজারে চড়া দরে বিক্রি করবে, আর তার ফলে যে মনোপলি এপিএমসি ছিল সেই মনোপলি শুধুমাত্র কিছু বড় ক্রেতার কাছে চলে যাবে। কিন্তু এইসব প্রবলেম থেকে বার হওয়ার কি কোনো রাস্তা আছে? সবচাইতে ভালো কথা, এই ফার্মার প্রোটেস্টের পর গভর্নমেন্ট এইসব প্রবলেমগুলো সলভ করার মুডে আছে। 1. এপিএমসিকে লেভেল প্লেইং ফিল্ড দেওয়া হোক, মানে এপিএমসিতে ট্যাক্স ফ্রি করে দেওয়া হোক বা নতুন ট্রেড এরিয়াতে এপিএমসির সমান ট্যাক্স লাগানো হোক, তাতে কম্পিটিশন বরাবর হবে। তার ফলে এপিএমসি যে অ্যাবলিশ হয়ে যাওয়ার ভয় আছে তা অনেক কমে যাবে। জুডিশিয়াল ইন্টারভিন। আমাদের কনস্টিটিউশন বা সংবিধানের আর্টিকেল 324-এর দ্বারা এক ন্যাশনাল এগ্রিকালচার ট্রাইব্যুনাল তৈরি করা উচিত, যার মেম্বার কিছু জুডিশিয়াল ও কিছু কৃষির এক্সপার্ট হবে। আর এই সব ট্রাইব্যুনালকে ফাস্ট ট্র্যাক কোর্টের মতন ইউজ করা উচিত, মানে একদিনে 60 নাম্বার অফ কেস তাকে সলভ করতেই হবে। এবার ধরা যাক যদি কোনো ডিসপিউট এপিএমসির মধ্যে হয়, তাহলে সবার প্রথম কনসিলিয়েশন বোর্ডে মীমাংসা হবে। কনসিলিয়েশন বোর্ড সেটেল না করতে পারলে তা ন্যাশনাল এগ্রিকালচার ট্রাইব্যুনালের কাজ যাবে ও খুব ফাস্ট ট্র্যাক হিসাবে এখানে শুনানি হবে। আর এখানেও যদি সলভ না হয় তাহলে ডিস্ট্রিক্ট কোর্টে অ্যাপিলের প্রভিশন থাকবে। রেজিস্ট্রেশন বা রেগুলেশনের প্রবলেম থেকে বাঁচার জন্য সেলার ও পারচেসারের প্রপার রেজিস্ট্রেশন হওয়া উচিত। শুধুমাত্র প্যান কার্ডের ওপর ভরসা না করে তার আধার কার্ড ও বিভিন্ন যেসব ডেটা আছে তা প্রপার রেজিস্ট্রেশন করা উচিত। তাই এই অ্যাক্টকে কেউ যদি নিরপেক্ষভাবে দেখে তবে দেখা যায় যে এর ভালোর দিকটা বেশি আর খারাপের দিকটা কম আছে। আর যা খারাপ আছে তা যদি সরকার কৃষকদের সঙ্গে কথা বলে ঠিক করে নেয় তাহলে সত্যি এটি কৃষকদের রোজগার দ্বিগুণ করার সফল প্রয়াস। এই ফার্ম প্রোটেস্ট বা ফার্ম অ্যাক্টের ভিডিওটি দুটি পার্টে আপনাদের কাছে আমরা আনব, আর পরের ভিডিওতে বাকি দুটো অ্যাক্ট ও বাকি যা সব কোয়ারি আছে, যেমন প্রোটেস্ট কেন পাঞ্জাব আর হরিয়ানাতে, বা এই অ্যাক্টের লিগ্যালিটি ঠিক কিনা, আর বা কেউ যে বলছে বিজেপি এই বিল জোর করে পাস করিয়েছে তা ঠিক কিনা, তা আলোচনা করব। এই ভিডিওতে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বা ফেসবুক পেজ বা টেলিগ্রামে করতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।